ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট মানবিক বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিটে সাধারণত পরীক্ষা দিয়ে থাকে। এর পাশাপাশি বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা আইন, ইংরেজি, অর্থনীতি, আইআর, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, আইইআর এর মতো চমৎকার সাবজেক্ট নিয়ে তাদের কেরিয়ার গড়তে চায়। সো এই খ ইউনিটে মানবিকের শিক্ষার্থীরা কি বিজ্ঞানের শিক্ষার্থীদের সাথে কম্পিট করবে? বিজ্ঞানের শিক্ষার্থীরা কি ব্যবসায় শিক্ষা শাখা কিংবা মানবিকের শিক্ষার্থীদের সাথে কম্পিট করবে? এই একটা প্রশ্ন তোমাদের মধ্যে থেকে যায়। সো এই প্রশ্নগুলোর উত্তর দিতে এবং চান্স পাওয়ার উপায় বা কৌশল নিয়ে কথা বলতে আজকের এই ভিডিওতে তোমাদের স্বাধীন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজির হয়ে গিয়েছে। সো আজকের ভিডিওর একেবারে শুরুর পয়েন্টে আমি তোমাকে বলবো, ফার্স্ট অফ অল তোমাকে বস বিশ্বাস করতে হবে যে তুমি চান্স পাবা, এবং তুমি যখন বিশ্বাস করবা সেই বিশ্বাস থেকে পরিশ্রম করার এনার্জি বা মোটিভেশনটা তুমি পাবা যে আমার দ্বারা সম্ভব এবং আমি চেষ্টা করব। অ্যাডমিশনের এই জার্নিতে মূলত পরিশ্রমীরা বিজয়ী হয়, কারণ ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। অর্থাৎ পরিশ্রমীরা মেধাবীদের হারিয়ে দেয় যখন মেধাবীরা পরিশ্রম করে না। অর্থাৎ তুমি যদি পরিশ্রমী হও, মেধাবীদেরকে পরাজিত করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবা, কিন্তু তুমি যদি মেধাবী হও এবং পরিশ্রম না করো, সেই ক্ষেত্রে পরিশ্রমীরা তোমার মেধাকেও হারিয়ে দিবে। সো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হলে ফার্স্ট অফ অল তোমার বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়ে কিংবা মানবিক থেকেই পরীক্ষা দিয়ে আইন, ইংরেজি, অর্থনীতি, আইআর, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান কিংবা তুমি যেই পছন্দসই সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেখানে পড়তে পারবা। এই যে শুরুতে বিশ্বাস রাখা, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি ব্যর্থ হতে আসিনি, বাবা মায়ের স্বপ্নটা পূরণ করে ছাড়বো, নিজের একটা সুন্দর ক্যারিয়ার গড়ব, সেই বিশ্বাসটা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করবে এবং ইনার মোটিভেট করবে যে তুই পড়, তুই বসে থাকিস না, তুই এখন বসে আছিস, তুই এখন সময় নষ্ট করছিস, বাট অন্যরা ঠিকই পড়ছে, অন্যরা চেষ্টা করছে, অন্যরা এগিয়ে যাচ্ছে। এই অ্যাডমিশনের সময়টা মাত্র 4-5 মাসের। এই 4-5 মাস পরে তোমার আমার ভিডিও দেখা লাগবে না, তুমি আমার কথাও শুনবা না। গত বছর যারা তোমাদের মতো জায়গায় ছিল, এইচএসসি 23 ব্যাচ, তাদেরকেও এখন আর আমার ভিডিও ওইরকমভাবে দেখে না, দেখে শুধুমাত্র 24-20-এর স্টুডেন্টরা, এবং সেটা শুধুমাত্র 4-5 মাস দেখে। এখন তোমার সময়, 4-5 মাস পরে স্বাধীন ভাইয়া কখনোই বলবে না যে বিশ্বাস রাখো তুমি পারবা, এবং তুমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বা না। সো জীবনে যেহেতু এই 4-5টা মাস একবারই এসেছে, সেটাকে একবারেই কাজে লাগাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো। তোমার মতো আমাদের জীবনেও এই 4-5 মাস সময় একবার এসেছিল। এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিসেন্টলি সমন্বয়ক হয়েছিল বা সমন্বয়ক থেকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতে দেখেছি, তারাও কিন্তু তোমাদের মতো এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশনের এই টাইমটাতে পরিশ্রম করেছিল, এবং সেই পরিশ্রমের ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে সাহসিকতার সাথে একটা নেতৃত্ব দিয়ে একটা বড় বিপ্লব ঘটানোর মাধ্যমে তারা এখন দেশের একটা নেতৃত্ব পর্যায়ে আছে। সো সেই জিনিসটা তুমি মাথায় রাখবা যে তারাও তোমার মতো জায়গায় পরিশ্রম করেছে, কেউ অটোমেটিক্যালি সফলতা পায় না। পরের জিনিসটা হচ্ছে পড়ার রুটিন করা। সো পড়ার রুটিনের মধ্যে আমাদের মাথায় চলে আসে যে আমি আসলে কোন সেক্টরটাতে কম্পিটিশন করব। এখন এই খ ইউনিটে যখন পরীক্ষা দিবা, তখন এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য খ ইউনিটে বিভাগ পরিবর্তন করে সিট হচ্ছে প্রায় 930-এর মতো। মানবিকের শিক্ষার্থীদের সিট হচ্ছে টোটাল 1733-এর মতো, আর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য সিট হচ্ছে 265-টার মতো। এখন কথা হচ্ছে, মানবিকের শিক্ষার্থীরা কখনোই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করবে না। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কখনোই মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করবে না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 3টা আলাদা আলাদা মেরিট লিস্ট প্রকাশ হবে। অর্থাৎ একটা হবে শুধু মানবিকের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা আর্টস থেকে খ ইউনিটে পরীক্ষা দিবে তাদের একটা মেরিট লিস্ট প্রকাশ হবে, সেখানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা থাকবে না। তার মানে আর্টসের শিক্ষার্থীরা আর্টসের সাথেই প্রতিযোগিতা করবে। অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথেই লড়বে, তাদের মানবিক বিভাগের শিক্ষার্থীদের সাথে লড়তে হবে না। এখানে আলাদা মেরিট লিস্ট হবে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা সবসময় অবহেলিত, তাদের সিট সংখ্যা বা আসন সংখ্যা কম, তারা শুধু
ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের সাথে লড়বে এবং সবার প্রশ্ন একই হবে, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি আর হচ্ছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। এই প্রশ্ন প্যাটার্নে সবারই পরীক্ষা হবে, বাট মেরিট লিস্টটা হবে আলাদা আলাদা। সো তুমি যখন বুঝে গেলা যে তোমার কম্পিটিশনের জায়গাটা কোথায়, আমাদের সাথে আমাদের লড়তে হবে, সেই ক্ষেত্রে পড়ার একটা গুছানো রুটিন বানিয়ে ফেলা হবে তোমার পরবর্তী কাজ। অর্থাৎ আমি কি পড়বো, কতটুকু পড়বো, কিভাবে পড়বো, পড়ার রুটিনটা সেট করে ফেলা। অর্থাৎ তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে মুখস্থ আইটেম থেকে প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে বাংলা মুখস্থ আইটেম থেকে প্রশ্ন আসে প্রায় প্রতি বছর 4 থেকে 5টা, এবং ইংরেজি মুখস্থ আইটেম থেকে প্রশ্ন আসে 5 থেকে 6টা। তার মানে বাংলা এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ কিংবা প্রবাদ প্রবচন পড়লে আমার 4 থেকে 5টা প্রশ্ন কমন। ইংরেজি ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, কিংবা তুমি যদি এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়ো, এই জায়গায় 5 থেকে 6টা প্রশ্ন কমন পাচ্ছ। এখন প্রতিদিন ঘুম থেকে উঠে যদি তুমি একটা করে ইংরেজি মুখস্থ আইটেম পড়ো এবং রাতে ঘুমানোর আগে যদি একটা করে বাংলা আইটেম পড়ো, তাহলে কিন্তু তোমার একটা পার্ট শেষ হয়ে যাচ্ছে। তুমি ধরো আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হলা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাকে পড়াবে, রিটেনের গাইডলাইন দিবে, তারা যখন তোমার পড়ার রুটিনটা সাজিয়ে দিবে, আমরা যখন রেগুলার ক্লাস নিব, পরীক্ষা নিব, তখন তোমার পড়ার রুটিনটা সাজিয়ে গুছিয়ে যাবে। সো তোমরা বলতে পারো যে ভাইয়া পড়ার রুটিন নিয়ে একটা আলাদা ভিডিও দেন, আমি বানিয়ে দিব। বাট পড়ার রুটিনটা মূলত নিজেরই করতে হয়। তুমি প্রতিদিন চেষ্টা করবা 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করার, এবং এই যে 10 থেকে 12 ঘন্টা তুমি প্রতিদিন পড়াশোনা করবা, সেই ক্ষেত্রে চেষ্টা করবা বাংলা রাখতে, ইংরেজি রাখতে, সাধারণ জ্ঞান রাখতে। অর্থাৎ চেষ্টা করবা 3 ঘন্টা বাংলা, 3 ঘন্টা ইংরেজি, 3 ঘন্টা সাধারণ জ্ঞান, আর 2 ঘন্টা বাংলা মুখস্থ আইটেম, 2 ঘন্টা তোমার হচ্ছে ইংরেজি মুখস্থ আইটেম। এরকম করে তুমি ব্যালেন্স করে পড়তে পারো। সেই ক্ষেত্রে তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো, রুটিনটা সেভাবে বানাও। এখন আমি একটা রুটিন বানিয়ে দিলাম, তোমাকে বললাম ভোরে উঠতে হবে, তুমি দেখা যাচ্ছে যে বেশি রাত করে পড়ো, সকালে একটু দেরিতে উঠো, সেই ক্ষেত্রে আমার রুটিনের সাথে তোমারটা ম্যাচ খাবে না। সো তুমি যেই সময় সজাগ থাকো, মাথায় রাখবা যে আমাকে চান্স পেতে হবে, আমাকে একটা সিট মানে যে কোনো মূল্যে হোক নিতে হবে। সেই ক্ষেত্রে তুমি সারাদিনে যত সময় পাও, সঠিকভাবে ঘুমানোর পর, সুস্থ থাকার পর, বাকি একটা সেকেন্ড সময়ও মোবাইল, অনলাইন বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট না করে বইয়ে টাইম দাও, পড়াশোনায় মনোযোগ দাও, তুমি ঢাবিয়ান হবা। পরেরটা দেখো, শুরু করা। আমরা অনেকেই আছি বস, বিশ্বাস করি পারবো, পড়ার একটা রুটিনও বানিয়েছি, বাট শুরু করব বলে কোচিং আসলে শুরু করব, ব্যাচের ক্লাস শুরু হলে শুরু করব, পরশু থেকে শুরু করব, 10 তারিখ থেকে শুরু করব, 12, 15, 18, 20 এরকম ডেট দিতে থাকি। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্রবার থেকে শুরু করব, বাট শুরু করাটাই হয় না। সো মোস্ট ইম্পর্ট্যান্ট কাজটা হচ্ছে এখনই শুরু করে দাও। আমাদের ভিডিওটা দেখেছো, এখনই বই নিয়ে বিগত বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখো, 20টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন একবার রিভিশন দিয়ে দাও, ভোকাবুলারিগুলো একবার একটু দেখে নাও, গত বছর বিরোচন অংশ থেকে কি কি প্রশ্ন এসেছে একটু খেয়াল করো, অপরিচিত গল্প থেকে গত বছর কোন প্রশ্নগুলো এসেছিল একটু চেক দাও। শুরু করে এখনই, দেরি করে লাভ নাই, কারণ পড়ার রুটিন সাজিয়ে গুছিয়ে বসতে বসতে আরেকজন অনেকটা পরে এগিয়ে যাবে। সো মাথায় রাখতে হবে কম্পিটিটিভ একটা মার্কেটে তুমি আছো, সবাই চেষ্টা করছে, তুমি যদি বসে থাকো তাহলে তুমি ধরা খাবা। তারপরে দেখো, শুরু করার পর তোমাদের নিয়মিত পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যখন তুমি পড়া শুরু করলা, সাপোজ তুমি হচ্ছে প্রিপোজিশন পড়েছো বা ভোকাবুলারি পড়েছো, কিংবা গ্রুপ ভার্ব পড়েছো, কিংবা নাউন পড়েছো, কিংবা অপরিচিতা গল্পটা পড়েছো, নাটক বা উপন্যাসটা পড়েছো, ধ্বনি ও বর্ণ পড়েছো, তুমি যেই আইটেমটাই পড়ো না কেন, সেটা শুরু করার পর অবশ্যই দাগিয়ে দাগিয়ে যেগুলো বুঝতেছো না সেইগুলো হাইলাইটেড দিয়ে হাইলাইট করে রাখবা, যেন রিভিশনের সময় ওই অধ্যায় বা ওই টপিক থেকে হাইলাইটিং জিনিসগুলো সবার আগে তোমার চোখে পড়ে। এবং তুমি যখন পরীক্ষা দিবা, সেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার ভুল বের হবে। এখন ভুলটা যদি এখন আমাদের সাথে করে তুমি সেটা শিখে নাও, তাহলে এই একই ভুল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন আর হবে না। অর্থাৎ ডিউতে যেদিন এক্সাম দিবা, সেই দিন কিন্তু এই একই পরীক্ষার ভুলটা আর হবে না, যেই ভুলটা এখন করে এই এডমিশনের টাইমে তুমি এগিয়ে যাচ্ছ বা শিখে ফেলছো। পরের কাজটা হচ্ছে রিভিশন দেয়া। আমরা অনেকেই সাধারণত পড়ি, পরীক্ষা দেই, কিন্তু এই জিনিসটা যে আবার রিভিশন দিতে হবে, এই জিনিসটা রিভিশন দেওয়ার মাধ্যমে যে আরও ভালো করা যাবে, সেটা বিশ্বাস করি না, সেটা বিলিভ করি না, কিংবা ভুলে যাই। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, অ্যাডমিশনের অনেক বড় একটা
চাবিকাঠি হচ্ছে তোমার নিয়মিত রিভিশন দেয়া। যারা নিয়মিত রিভিশন দিতে পারে তাদের জন্য অ্যাডমিশনের জার্নিটা সহজ হয়ে যায়, এবং সে যে পড়াগুলো পড়ছে সেগুলা রিভিশন দেওয়ার মাধ্যমে তার যেই জায়গাগুলোতে ভুল হতো সেই ভুলটা হওয়ার সম্ভাবনা কমে যায়। পরীক্ষা দেওয়ার মাধ্যমে যে ভুলগুলো বের হবে বা তোমার যেই জায়গাগুলোতে একটু প্রবলেম হয় হাইলাইট করে রেখেছ, বারবার যখন রিভিশন দিবা সেই জিনিসটাও তোমার কাছে সহজবোধ্য হয়ে যাবে। এবং লাস্ট জিনিসটা হচ্ছে লেগে থাকা। অনেকেই দেখেছি, আমরা তো অনলাইনে পড়াচ্ছি অনেক দিন ধরে, এটা 4 নম্বর বছর চলে, তো আমি শুরু থেকে দেখেছি যে তারা অনেক এনার্জেটিক, অনেক মোটিভেটেড, যে ভাই আমি পয়রা ফাটাই দিব, আমি একবারে সব করব, আমি একেবারে সেরা করব। আমি শুরু করেছি ডেইলি 14 ঘন্টা পড়ি, 15 ঘন্টা পড়ি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সব পড়ে ফেলছি, সাম্প্রতিক পড়ি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, পত্রিকা পড়ি, ইংরেজি ফার্স্ট পেপার পড়ি, প্যাসেজ পড়ি, ইংরেজি বই 4টা পড়তেছি, বাংলা বই 3টা পড়তেছি, জিকে বই সবগুলো কিনছি। মানে একেবারে শুরুর দিকে ওর মতো মোটিভেটেড পারসন আর নাই। কিন্তু ওই ছেলেটাকে 2 মাস পরে আমি আর খুঁজে পাই না। আমি দেখি ওর মোটিভেশন নাই, পড়লে ভাল লাগে না, পরীক্ষা দিলে ভুল হয়, মনে থাকে না, এত পড়া কিভাবে পড়বো। মানে শুরুর দিকে যেই ছেলেটার অনেক এনার্জি ছিল 2 মাস পরে ওই ছেলেটা হাল ছেড়ে দেয়। সো আমি তোমাকে বলবো, পড়বা, ভুলবা, এটাই স্বাভাবিক। আমিও নিজে তোমার মতো থাকতে যখন হঠাৎ করে অনেক পড়াশোনার মধ্যে দিয়ে গিয়েছি, তখন ব্রেন এত প্রেশার নিতে পারেনি, মাথা ব্যথা করতো, ভয় পেতাম, নার্ভাস লাগতো। গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, আমি কি কম্পিটিশনে টিকতে পারবো, পড়লে কি আমার মনে থাকবে, তাদেরকে কি আমি হারাতে পারবো। তখন ওই শুরুর কথাটা যে পরিশ্রমীরা মেধাবীদের হারিয়ে দেয় যখন মেধাবীরা পরিশ্রম করে না। আমি ভেবেছি আমি হয়তো মেধাবী না, কিন্তু আমি পরিশ্রম করতে পারবো, আমার জন্য না হলেও আমার বাবা মার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, সেগুলো ভেবে আমি লেগেছিলাম, আমি চেষ্টা করেছি। এবং আমাদের টাইমে আমি অ্যাডমিশনের শুরুর দিন থেকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আত্মবিশ্বাসী ছিলাম, বিশ্বাস রেখেছিলাম আমার হবে। আমি পড়ার রুটিন রেডি করে নিয়মিত ফলো করার চেষ্টা করতাম। অবশ্যই আমি শুরু করে দিয়েছিলাম, আমি পরীক্ষা দিয়ে আমার ভুলগুলো বের করে নিতাম যেন সেই ভুলটা আর না হয়। আমি নিয়মিত রিভিশন দিতাম, রিভিশনের উপরে রিভিশন দিতাম, এবং লাস্ট মুহূর্তে লেগেছিলাম বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং ডি ইউনিট দুইটাতেই চান্স পেয়েছি। সো আমি তোমাকে বলবো, আমি যদি একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করে নিজের অ্যাডমিশনের জার্নির প্রসেসটাকে ভালোভাবে বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারি, তুমিও পারবা। আমি শুধু কি পৃথিবীতে এসেছি যে আমার বাবা মাকে প্রাউড করব, আমার বাবা মা গর্ব করে বলবে যে আমাদের স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা পড়েছে, আর তোমার বাবা মা বলবে না? কেন? আমি যেরকম আমার বাবা মায়ের সন্তান, বাবা মার ভালোবাসার একটা অংশ, আমি যেমন আমার বাবা মাকে খুশি করতে চাই, তুমিও চাও, তোমার বাবা মাও চায় তোমাকে নিয়ে গর্ব করে সবাইকে বলতে, বাজারে গিয়ে বলতে যেটা আমার ছেলে এই জায়গায় চান্স পেয়েছে। তোমার মা বলতে চায় তার আত্মীয় স্বজনের কাছে, যারা কথায় কথায় বিভিন্নভাবে তোমার বাবা মাকে ছোট করতে চায়, তারা বলতে চায় তার নিজের ছেলের গল্প, তার নিজের মেয়ের গল্প, এবং মা মেয়ে মিলে ভালো থাকতে চায়। সো আমি চাচ্ছি সেই সুযোগটা তুমি এবার তাদেরকে দাও। এবং তোমার এই প্রসেসটাকে গুছিয়ে দেওয়ার জন্য 15 সেপ্টেম্বর থেকে আমাদের টার্গেট ডিউ ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, যেখানে বাংলার ক্লাস 50টা, ইংরেজির ক্লাস 50টা, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 50টা। এবং এই জায়গায় আমরা এমসিকিউ এবং রিটেন দুইটার ক্লাসই নিব, সবগুলো ক্লাস নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। আমাদের এই যে 150টা ক্লাস, 150টা পরীক্ষা হবে, এমসিকিউ প্লাস রিটেন, এবং ফাইনাল মডেল টেস্ট হবে আবার 20টা। 150টা পরীক্ষা হবে টপিক ভিত্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আবার 20 বার পরীক্ষা হবে, যেন তুমি ভুল শুধরে নিতে পারো। আমাদের এই কোর্সের ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে বিকাশে বা নগদে তুমি 3000 টাকা পাঠিয়ে 15 সেপ্টেম্বর থেকে আমাদের সাথে ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। এবং যারা 10 সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই ব্যাচে যুক্ত হবে তাদেরকে আমরা ভাবছি পিডিএফ দিয়ে দিব আমাদের টার্গেট ডিউ ব্যাচের প্রশ্ন ব্যাংক সলভের, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে আর প্রশ্ন ব্যাংক কিনতে হবে না, সেটার পিডিএফ তুমি যদি 10 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হও আমরা তোমাকে দিয়ে দিব। এবং আমাদের এই কোর্সের ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে আমাদের লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় ভুল হলে সেটার জন্য আবার থাকবে সলভ ক্লাস। ক্লাসগুলো নিবে ঢাবিয়ান স্টুডেন্টরা, যারা নিজেরা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, নিজেদের অভিজ্ঞতা আছে, এবং তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসাবে গড়ে তোলার জন্য রিটেনে কিভাবে লিখতে হবে, কিভাবে লিখে তারা চান্স পেয়েছে সেই অভিজ্ঞতা তোমাকে বলে সেই টেকনিকটা শিখিয়ে দিবে, যাতে করে তুমিও খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারো। এরও বাইরে তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা পরিশ্রম করব বা কিভাবে পড়ব। এরও বাইরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের জন্য অথবা 7 কলেজের জন্য যখন পরীক্ষা দিবা, আমাদের এই 3000 টাকার একটা ব্যাচেই তোমাকে সেখানেও পড়ানো হবে। অর্থাৎ বারবার আর ভর্তি হওয়া লাগবে না। একবার যদি তুমি ভর্তি হও, বারবার ক্লাস করতে পারবা আমাদের এই ব্যাচের মধ্যে একেবারে শেষ পর্যন্ত, এবং আমরা ধরে ধরে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ করব। এবং যারা ক্লাস নিবে সবাই ঢাবিয়ান, এবং তুমি আমাদের ডেমো ক্লাস অলরেডি ইউটিউবে বা ফেসবুকে দেখছো। সো এই দুইটা নাম্বারে কল দিতে পারো, ফেসবুক পেজে ইনবক্স করো, বিস্তারিত আরও আমাদের সাথে কথা বলে জেনে নাও। আমার বিশ্বাস এবং কেন জানি মনে হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে।